নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটি সিম্পল থালির রেসিপি নিয়ে। তবে এই থালিতে স্পেশাল কোনো রেসিপি নেই, পুরোনো দিনের কিছু রেসিপি নিয়েই আজকের এই থালি বানিয়েছি। ফ্রিজ খুলে যখন দেখলাম শুধুমাত্র একটা লাউ এবং কয়েকটা ডিম পড়ে আছে, তাই দিয়ে আজকে স্পেশাল থালি বানিয়ে ফেললাম। চলুন তাহলে দেখে নিই। লাউটাকে আমি এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করেও কেটে নিয়েছি। সঙ্গে লাউয়ের খোসাটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছি। এরপরে থালি বানানোর জন্য সবার প্রথমে যেটা বানাবো, লাউয়ের যে খোলা, সেই খোলা বা খোসাটাকে আমি ভাজা করে নেব। এই ভাজাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এটা একটি খুবই পুরনো দিনের একটি রান্না। এটা আমার ঠাকুমা বানাতো, সেই রান্নাটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইয়ের মধ্যে অল্প কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষের তেলে এটিকে ভেজে নিতে হবে। এটিকে ভাজার জন্য খুবই অল্প আঁচে অল্প লবণ এবং হলুদ দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না হতে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু এটাকে সেদ্ধ হতে দিতে হবে। এটি রান্না করার জন্য খুবই কচি লাউয়ের প্রয়োজন হয়। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আরেকটি রেসিপির প্রিপারেশন করছি। এখানে দেখুন লাউগুলো কীরকম গোল চাকা চাকা করে কেটে রেখেছি। এটাও একটি পুরনো দিনের রান্না। এই রান্নাটিও খুবই বিশেষ একটি রান্না এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এই লাউয়ের মধ্যে অল্প পরিমাণে লবণ, হলুদ এবং বেশি কিছু মশলা দিয়ে এটিকে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং এরপরে যে মশলাটি দেব সেটা একটি ভাজা মশলা, যেখানে আমি পানমৌরি সঙ্গে ধনে জিরে সম পরিমাণে এবং শুকনো লঙ্কা দুটো দিয়ে হালকা আঁচে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমি 2 চামচ মতন দিলাম। সঙ্গে 3 টেবিল স্পুন মতন দিচ্ছি আমি বেসন এবং সম পরিমাণে সুজি দিয়ে দেবো এটাকে ক্রিস্পি করে ভাজার জন্য। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে লাউয়ের গায়ে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো রকম জলের দেওয়ার প্রয়োজন নেই। জল দিলে কিন্তু এটা ভাজতে গিয়ে প্রবলেম হবে। এখন এইভাবে মাখিয়ে রেখে দিতে হবে। মাখানোর সময় মনে হতে পারে যে মশলাটা ঠিক করে মাখানো হলো না, তবে কিছুক্ষণ রেখে দিলে লাউ থেকে যে জল বেরোবে তাতে কিন্তু এটা মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে যাবে। এদিকে আমার লাউয়ের খোসাটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরও কিছু বেসিক মশলা দেব। যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি এবং সঙ্গে দিয়ে দেবো লঙ্কার কুচি। এখানে স্বাদ অনুযায়ী লঙ্কা দিতে পারেন। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা অবশ্যই কিন্তু এই ভাজাতে দিতে হবে, তাতে কিন্তু টেস্ট খুবই ভালো হবে। একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। সঙ্গে অল্প পরিমাণে দিয়ে দিলাম তিল। অল্প পরিমাণে তিল দিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিলেই রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি। এইভাবে ভাজাকে আপনারা চাইলে বেটেও খেতে পারেন বা এইভাবেই কিন্তু পরিবেশন করতে পারেন। এর সঙ্গে আমি ডাল বানাবো বলে এখানে ডালের জন্য এখানে অড়হর ডাল আমি সেদ্ধ করে নিয়েছি। তবে এই অড়হর ডালটা কারি পাতা দিয়ে রান্না করব না। কিভাবে আমি রান্না করছি দেখে নিন। নর্মাল মসুর ডাল যেভাবে রান্না হয় সেইভাবেই কিন্তু আমি অড়হর ডালটাকে রান্না করি। যেহেতু এখানে একটা থালি বানাচ্ছি তাই ডালটাও অবশ্যই কিন্তু খুবই জরুরি, তাই আমি এখানে ডালটা বানিয়ে নিচ্ছি। এখানে শুকনো লঙ্কা ও তেজপাতা আর সামান্য জিরে ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজের কুচি। এই মশলা দিয়েই কিন্তু ডালটা খুবই সুস্বাদু হয়। আপনারা একবার বাড়িতে বানিয়েও দেখতে পারেন, হয়তোবা অনেকে এইভাবেই বানিয়ে থাকেন। এরপরে এই মশলাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। আমি ডালটা সেদ্ধর সময় লবণ দিয়ে রেখেছিলাম, তাই এখানে লবণ দিলাম না। আর ডালের জন্য আমি এখানে অল্প পরিমাণে গরম জলও দিয়ে দিচ্ছি, কারণ ডালটা খুবই গাঢ় আছে। আপনারা যদি এইভাবে গাঢ় ডাল খেতে চান তাও রাখতে পারেন, তবে আমি অল্প একটু জল মিশিয়ে নিচ্ছি ডালটাকে পাতলা করার জন্য। এবার ডালটা ফুটে উঠলেই ডাল কিন্তু আমার একেবারে রেডি হয়ে যাবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এর মধ্যেই কিন্তু আমি যে লাউগুলোকে এতক্ষণ মাখিয়ে রেখেছিলাম, দেখুন হালকা করে জল বেরিয়ে এসে এবং মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। এবার একটা ফ্রাইং প্যান বা এরকম ধরনের তাওয়া বা কড়াই বসিয়ে দিতে পারেন। এরপরে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত লাউয়ের কুচিগুলো। এইভাবে সাজিয়ে আমি দিয়ে দেবো। এক আঁচেই কিন্তু পুরোটা রান্না হয়ে যাবে, তাই জন্য আমি এইভাবে পুরোটা বসিয়ে দিলাম। এদিকে যতক্ষণ এই লাউটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি লাউয়ের একটা ছেচকি বা লাউয়ের একটা রেসিপি বানাবো, যার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাপটা আপনারা কম বেশি করতে পারেন, তবে এই রান্নাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এবারও বেসিক এই ফোড়ন দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এবং শুকনো লঙ্কা। এরপরে অল্প পরিমাণে জিরে দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি লাউটা।
এই লাউটাও হয়তো আপনারা এইভাবে অনেকেই খেয়ে থাকেন, তবে এই রেসিপিটাও পুরনো দিনের একটি রেসিপি এবং এটাও আমার ঠাকুমার হাতের একটি রেসিপি, তাই আপনাদের সঙ্গে এটাও শেয়ার করছি। এবার লবণ এবং হলুদ দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে হালকা আঁচে যতক্ষণ না পর্যন্ত লাউটা খুব ভালো করে সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। এই রান্নাটিতে খুব কম মশলাতে রান্না হয় বলে এই রান্নাটি হেলদিও বটে। যে কোনো বয়সে যে কোনো মানুষকে এই রান্নাটি দেওয়া যায়। রুটির সঙ্গেও কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। এবার যতক্ষণ এটি সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি দেখে নেব যে লাউয়ের ভাজাগুলো রেডি হলো কিনা। দেখুন লাউয়ের ভাজাগুলোর একটা পিঠ কিন্তু খুব সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে। এই বেসন বা সুজি দেওয়ার জন্য এটা কিন্তু খেতে খুব মুচমুচে হয় বা টেস্টিও লাগে। এবার অল্প পরিমাণে সর্ষের তেল আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই সমস্ত রেসিপিটি কিন্তু আমার ঠাকুমার রেসিপি থেকে নেওয়া, তাই আমি একটি প্রসেস একইভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্রসেস কিন্তু আমার নিজের প্রসেস নয়, এগুলো কিন্তু ঠাকুমার রেসিপিরই প্রত্যেকটা প্রসেস। এবার ভাজাটা রেডি হয়ে গেছে, এটাকে তুলে নিয়েছি। এদিকে আমার লাউটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে, তবে আমি এখানে ছোলা দিতে ভুলে গিয়েছিলাম, তাই ছোলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে লাউয়ের সঙ্গেই ছোলাটা দিয়ে দিতে পারতেন, তবে আমি এখানে ভুলে গেছিলাম বলে পরেই দিলাম। এখন লাউটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। এবার এই লাউয়ের রেসিপির জন্য অল্প পরিমাণে চাল নিয়েছি। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, তবে এটি গোবিন্দভোগ চাল দিলেই কিন্তু খুব ভালো হয়। এই লাউ থেকে যদি জল কেটে বেরিয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, সেই জন্য এই রান্নাতে অল্প পরিমাণে চালের গুঁড়ো দেওয়া হয়। তাই চালের গুঁড়ো দেওয়ার পরে রান্নাটা টাইট হয়, এর মধ্যে জল কেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। গোবিন্দভোগ চাল দিলে এর সুগন্ধটা খুব ভালো হয়, তবে আমার কাছে নেই তাই আমি বাসমতি চাল দিচ্ছি। এবার ঢাকনা খুলে নিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এতক্ষণ পুরো লোতে ছিল, এখন আমি একটুখানি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নেব। মিডিয়াম ফ্লেমে করার পরে এখানে বাকি মশলাগুলো দেব। এখন আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো, আর সঙ্গে আমি অল্প পরিমাণে চিনি দেব। এখানে আমি চিনিটা আগে গুঁড়ো করে রেখেছিলাম বলে তাই গুঁড়ো চিনিটাই দিচ্ছি, আপনারা চাইলে নর্মাল চিনিও দিতে পারেন। এরপরে আরও দিয়ে দেবো ভাজা মশলা। যে মশলাটা আমি আগে লাউয়ের সঙ্গে মাখিয়েছিলাম সেই মশলাটা আমি অল্প পরিমাণে দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে শুধুমাত্র জিরে গুঁড়োও দিতে পারেন। ভাজা জিরে গুঁড়ো দিলেও কিন্তু এর টেস্ট খুবই ভালো হয়। এবার আবারও হালকা আঁচে এটাকে কিছুক্ষণ রেখে দেব, কারণ চালটা একটু সেদ্ধ হয়ে গেলে খুবই ভালো হবে। তাই এবার দেখুন ঢাকনা খুলে নিয়েছি, চালটাও সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা সম্পূর্ণ রেডি। এই থালিতে একটি ডিমের রেসিপিও আছে, সেটি হলো ডিমের চচ্চড়ি। তাই আমি ডিমের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টে ডিম। প্রথমে ডিম 3টিকে ফাটিয়ে নেব একটা বাটির মধ্যে এবং সেখানে অল্প লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। 3টে ডিম দিয়ে আমি এই রেসিপিটি বানাচ্ছি, যেহেতু আমি 3 জনের মতন করে মেনু বানাচ্ছি এখানে। এবার অল্প পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এবার ডিমটাকে ভুজিয়া করে নেব। ডিম ভুজিয়াটা দেখানোর কিছু নেই, তবুও আমি ডিমের ভুজিয়াটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেলে ডিমের রান্নাটি করছি, তাই অল্প সর্ষের তেল দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ডিমটা। তবে এখানে আমার কড়াইটা এখনও ঠিকঠাক করে গরম হয়নি, তাই ডিমটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু ডিমটা ঠিকঠাক করে ভাজা হচ্ছে না, তাই আমি কিছুক্ষণ ওয়েট করার পরে এরপরে ডিমটাকে ভুজিয়া করে নিচ্ছি। নর্মাল প্রসেসে ডিমটাকে ভুজিয়া করে নিতে হবে, তবে ডিমের ভুজিয়াটা একটু বড় বড় থাকলে ভালো হয়, তাই ডিমটাকে ভুজিয়া করে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। ডিমটাকে ভুজিয়া করে নেওয়ার পরে আমি এখানে ছোট ছোট টুকরো করে আলু কেটে রেখেছি, সেই আলুটাও অল্প তেল দিয়ে এই কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে আমি তেল দিয়েছি সর্ষের তেল, পুরো রান্নাটাই বললাম আমি সর্ষের তেলে করব, তাই আলুগুলোও আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি 2টো আলু নিয়েছি মাঝারি সাইজের, আর 3টে ডিম দিয়ে পুরো রেসিপিটা বানাচ্ছি। খুবই সিম্পল রেসিপি, তবে হয়তো আপনারা অনেকেই বানিয়েছেন, তবে আমি কিভাবে বানাই বা আমি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি, সেই জন্য আমি এই রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আলুটাকে আমি এমনভাবে ভেজে নেব যাতে আলুটা পরে জল দিয়ে সেদ্ধ করতে না হয়, তাই এখানে একটা ঢাকনা দিয়ে আলুটাকে আমি কিছুক্ষণের জন্য ভাজতে রেখে দেব। আর এদিকে একটা বোল নিয়ে নিয়েছি, এই বোলের মধ্যে কয়েকটা বেসিক মশলা মিশিয়ে নেব। যেমন এখানে 2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, 1 টিস্পুন এখানে হলুদের গুঁড়ো এবং 1 টিস্পুনের থেকে একটু কম আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর সঙ্গে আদা রসুন নিয়েছি 1 টিস্পুন পরিমাণে। আদা রসুনের পেস্ট এখানে 1 টিস্পুন পরিমাণে নেওয়ার পরে এখানে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দিলে এই রান্নার টেস্টটা খুব ভালো হয় এবং কালারটাও খুব সুন্দর আসে। এরপরে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে।
আমি এখানে অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে আগে থেকে মিশিয়ে রাখলে রান্নাতে দেওয়ার পরে টেস্টটা ভালোই আসে, তাই আমি এখানে মশলাগুলোকে আগে থেকে মিশিয়ে নিলাম। মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে। আর এদিকে আলুগুলো আমি ভাজতে দিয়েছিলাম, সেই আলুগুলো ভেজে নিয়েছি। আর অল্প পরিমাণে পেঁয়াজও কুচি করে নিয়েছি। এবার আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব। তারপরে এই কড়াইয়ের মধ্যেই আমি পেঁয়াজটাকে সবার প্রথমে ভেজে নেব। এখানে কড়াইয়ের মধ্যে যে তেল আছে সেই তেলেই কিন্তু বাকি রান্নাটা করব। সেই জন্য এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে কিছুক্ষণের জন্য পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এখানে পেঁয়াজটা ভাজার সময় অল্প পরিমাণে লবণ দিয়ে দেব, দিয়ে আবারও পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে মশলাটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাটা কাঁচা ভাব চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম এবং আলু। এবার খুব ভালো করে মশলার সঙ্গে ডিম এবং আলুটাকে মিশিয়ে নেব। এবার তারপরে কিছুটা পরিমাণে গরম জল আমি এই রান্নাতে দিচ্ছি। এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ আলুটা আগে থেকেই আমি সেদ্ধ করে রেখেছি আর ডিমটা তো ভাজা আছে। আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণে জল দিলাম। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ওই ধরুন 2 থেকে 3 মিনিট রাখলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এখন দেখুন রান্নাটা সম্পূর্ণ রেডি। তবে শেষে কিছু মশলা অ্যাড করছি, যেমন এখানে কিছুটা কাসুরি মেথি এবং অল্প পরিমাণে গরম মশলা দিচ্ছি। আর আপনারা চাইলে কাসুরি মেথি এবং গরম মশলার জায়গায় যে কোনো একটাও দিতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয়। দেখুন এখন কিন্তু পুরো রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালি যেহেতু বানাবো বলেছি, থালিটার প্রিপারেশন করে নিচ্ছি। দেখুন সবার প্রথমে এখানে আমি 1 বাটি মতন ভাত দিয়ে এবার বাকি সমস্ত উপকরণগুলো এক এক করে আমি থালির মধ্যে সাজিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে থালিটি। বেশি কিছু উপকরণ দিয়ে আমি বানালাম। বাড়িতে খুব একটা উপকরণ ছিল না, তবে যা ছিল তাই দিয়েই কিন্তু আজকে একটা থালি বানিয়ে দেখালাম। কতটা সিম্পলভাবে এবং ঘরোয়াভাবে কিন্তু এই থালিটা বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আর হ্যাঁ, এখানে আমি কিন্তু চাটনিটা অ্যাড করেছি। চাটনিটা আমি আগে থেকেই বানিয়ে নিয়েছিলাম, তাই এখানে অল্প পরিমাণে আমের চাটনিও অ্যাড করে দিয়েছি। তবে আপনারা চাইলে আমের চাটনিটা যদি আলাদাভাবে দেখতে চান তবে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, তবে আমি সেই চাটনিটাও দেখিয়ে দেবো অন্য একদিন। তাহলে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।